যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়। যারা ৭১-এ ফিরতে চান তারা ২৪-এর রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী বললেন নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধের আত্মদান ভোলানোর চেষ্টায় জামায়াত, অভিযোগ বিএনপি নেতা হাফিজের। প্রাথমিক শিক্ষকরা পাচ্ছেন ১১তম গ্রেড, বেতন বাড়বে কর্মকর্তাদেরও। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি চরমে। তৃষ্ণার হ্যাট্রিকে পূর্ব তিমিরকে ৮ গোলে হারালো বাংলাদেশ। আরব আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত ৪০ সেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো। আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন। তারেক রহমান ভার্চুয়ালি সূচনা বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা ৭১-এ ফিরতে চান তারা ২৪-এর নতুন রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী। তিনি বলেন, ৭১-এর পক্ষে বিপক্ষে রাজনীতি যারা পুনর্জীবিত করতে চান তারা দেশকে পুরানো রাজনৈতিক কাঠামোর মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করছে। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। নাহিদ লিখেছেন, ২৪-এর বিদ্রোহ এমন মানুষদের অংশগ্রহণের মাধ্যমে অনেক রাজনৈতিক শক্তির প্রায়শ্চিত্তের একটি রূপ হিসেবে কাজ করছিল, কিন্তু সেই প্রায়শ্চিত্তের অর্থ হারাবে যদি তার বা আমরা পুরানো আদর্শিক রাজনৈতিক ফিরে যাই। আমাদের রাজনৈতিক আড়াআড়িগুলোতে পুরানো বায়নারি কাঠামোর পুনরুত্থানের প্রতিরোধ আমাদের দায়িত্ব। নাহিদ আরো বলেন, এই প্রজন্ম ইতোমধ্যে ৭১ অতিক্রম করেছে। কেউই পন্থী ৭১ বা বিরোধী ৭১-এর বায়নারি ঘিরে নির্মিত রাজনীতি গ্রহণ করতে ইচ্ছুক নয়। ৭১-এর ইতিহাসে থাকবে রাষ্ট্রের ভিত্তি হিসাবে ও সম্মান করা একটি নীতি হিসাবে, কিন্তু এটা আর রাজনৈতিক বৈধতা হিসাবে প্রাধান্য পাবে না। ৪৭ একইভাবে স্মরণ করা হবে ঐতিহাসিক শ্রদ্ধায়, কিন্তু রাজনৈতিক কারচুপি করার হাতিয়ার হিসেবে নয়। এর মানে এই নয় যে আমরা সেই ঘটনা নিয়ে আলোচনা বা বিতর্ক করব না, বরং এই নতুন রাজনৈতিক বন্দোবস্ততায় আমরা অবশেষে আমাদের ঐতিহাসিক প্রশ্ন সমাধান করতে পারব। রাজনীতি এখন ২৪-এর মূল্যবোধের উপর ভিত্তি করেই হতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে জামায়াত ইসলামী। এ সময় তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছেন জামায়াত ইসলামী। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই দলটি ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে। এই দলটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে। আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হয় সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জনগণ পিআর পদ্ধতি বোঝে না, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর কথা শুনে জনগণ অবাক হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে দলটি। গত ১ বছরেও পুলিশ বাহিনীতে ন্যূনতম সংস্কার হয়নি বলেও মন্তব্য করেন তিনি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই বাহিনী দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া প্রায় অসম্ভব। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসেই শেখ হাসিনা পরিকল্পনা করছেন জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে শিক্ষকদের বেতন স্তর ২ ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তাদের বেতন ১ গ্রেড করে উন্নীত করতে আগামী সপ্তাহে সুপারিশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এই নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে, কারণ বর্তমান উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বেতন স্কেলও ১০ম গ্রেডে। তদারকি কর্মকর্তাদের সঙ্গে প্রধান শিক্ষকদের এই গ্রেডে অবস্থান প্রশাসনিক জটিলতা তৈরি করছে। অন্যদিকে সহকারী শিক্ষকরা রয়েছে ১৩তম গ্রেডে। বেতন কাঠামোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে ৩ ধাপ পার্থক্য তৈরি হচ্ছে। টাকার অঙ্কে এই ব্যবধান দাঁড়াচ্ছে ইনক্রিমেন্ট সহ প্রায় ১৫,০০০। এই ব্যবধানকে বৈষম্য হিসেবে দেখছে সহকারী শিক্ষকরা। এই অসন্তোষ দূর করতে সরকার বেতন গ্রেড উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয় এতে সম্মতি দিয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, তালিকাভুক্ত 35 প্রকার ওষুধের মধ্যে মিলছে মাত্র কয়েকটি সাধারণ ওষুধ। অধিকাংশই কিনতে হচ্ছে বাইরে থেকে। পরীক্ষার জন্য রোগীদের যেতে হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানে। রোগীরা অভিযোগ করেছেন, ডাক্তাররা সরকারি তালিকার পরিবর্তে ভিজিট করা কোম্পানির ওষুধ লিখে দেন, ফলে গরিব রোগীরা চিকিৎসা বঞ্চিত হচ্ছেন। খাবার ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাও দুর্বল, দুর্গন্ধে ভরা ও পানি জমে থাকা পরিবেশে চলছে সেবা। যন্ত্রপাতি থাকলেও রুম ও জনবল সংকটে তা ব্যবহার হচ্ছে না। একাধিক রোগীর স্বজন জানিয়েছেন, চিকিৎসায় কয়েক হাজার টাকা খরচ হলেও হাসপাতাল থেকে খুব সামান্য ওষুধ পেয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, নতুন করে ওষুধ ক্রয়ের টেন্ডার না হওয়ায় সংকট চলছে এবং ডাক্তারদের গ্রুপ পরিবর্তন না করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি অভিযোগ পেলে তদন্ত হবে বলে উল্লেখ করেন তিনি। যশোরের আঞ্চলিক পত্রিকা জগতের পরিচিত ও প্রিয় মুখ এবং গ্রামের কাগজের কম্পিউটার বিভাগের প্রধান শাওনের ছোট ভাই সাগরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাগরের সর্বশেষ কর্মস্থল বাংলার ভোর পত্রিকার আয়োজনে আজ প্রেস ক্লাব যশোরে আসরের নামাজ শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এই আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ্দৌলা, বাংলার ভোর পত্রিকার সম্পাদক শামসুজ্জামান জ্যোতি, প্রেস ক্লাব যশোরের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, আবু সাইদ সাগরের ভাই আবু সাআদ শাওন সহ অন্যরা। খেলার সংবাদ। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে 8-0 গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিউ লাউস ন্যাশনাল স্টেডিয়ামে তৃষ্ণা রানী হ্যাট্রিক করেন। গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরন খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মদ সাগরিকা। 20 মিনিটে শিখার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর শান্তি, নবীরন ও তৃষ্ণা প্রথমার্ধেই ব্যবধান বাড়ান। বিরতির পর সাগরিকা ষষ্ঠ গোল করেন। 82 মিনিটে তৃষ্ণা হ্যাট্রিক পূর্ণ করেন। যোগ করা সময়ে মুনকি করেন শেষ গোল। রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সুদানের বিমান বাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে। কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী বিমানটি দারফুরের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে অবতরণের সময় বোমা মেরে সেটি ধ্বংস করা হয়। সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবার গভীর রাতে এই হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছে। খবর আল জাজিরার। সম্প্রতি বিমানবন্দরটিতে সুদানের সেনাবাহিনী বারবার বিমান হামলা চালিয়ে আসছে। 2023 সালের এপ্রিল থেকে আরএসএফ এর সঙ্গে যুদ্ধে লিপ্ত রাষ্ট্রীয় এই বাহিনী এএফপি কে নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক সূত্র জানিয়েছে, বিমানটির দারফুরের নিয়ালা বিমানবন্দরে অবতরণের সময় বোমা হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়। বিমানটিতে আরএসএফ এর জন্য বিদেশি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম ছিল। রাষ্ট্রীয় টিভির দাবি, বিমানটি উপসাগরীয় একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।